পরপরই এই পণ্যের দাম বাড়ে, ওই পণ্যের দাম কমে, দাম ওঠানামা হয় আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমানে বাংলাদেশের বাজেট ঘোষণার পর এই দাম বাড়া কমার আলোচনা সমালোচনা তুঙ্গে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে পারবে তো সরকার? এমন নানা সংশয়, জনমনে অসন্তোষ। দাম বৃদ্ধির এত আলোচনার মাঝে যদি বলি মূল্যস্ফীতি থাকা দেশের অর্থনীতির জন্য ভালো, মনে হতেই পারে দাম বৃদ্ধি আবার ভালো কি করে হয়? কেন মূল্যস্ফীতি শূন্যতে নেমে আসতে পারে না? দাম কেন একই জায়গায় স্থির থাকতে পারে না? এসব নিয়েই টাকা না পাইয়ের এই পর্ব। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মূল্যস্ফীতি আসলে কি? আগের বছর বা মাসের সঙ্গে অথবা কোনো নির্দিষ্ট সময়কালের সঙ্গে বর্তমানের তুলনা করে খাদ্য, কাপড়, পোশাক, বাড়ি ইত্যাদি বিভিন্ন পণ্যের এবং সেবার মূল্য বৃদ্ধির যে পার্থক্য, সেটাই মূল্যস্ফীতি। অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ের মধ্যে কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়া। হিসেবটা খুব সহজ। আগে যে পণ্য কিনতে 100 টাকা ব্যয় করতে হতো, মূল্যস্ফীতির হার যখন 10% হবে, সেই পণ্য কিনতে হবে 110 টাকায়। মূল্যস্ফীতি সাধারণত খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এই দুই ভাবে ভাগ করা হয়। আবার অনেক সময় মৃদু মূল্যস্ফীতি হয়, অনেক সময় অতি মূল্যস্ফীতি হয়। যখন জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে থাকে, মানুষ তার সঙ্গে খাপ খাইয়ে নেয়, সেটা মৃদু মূল্যস্ফীতি। কিন্তু জিনিসপত্রের দাম রাতারাতি বেড়ে গেলে তাকে অতি মূল্যস্ফীতি বলা হয়। মূল্যস্ফীতির বোঝা সাধারণ মানুষকে বইতে হয়। মূল্যস্ফীতি হলে খাদ্যদ্রব্য, পোশাক, বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়। মানুষকে এসব সেবা বা পণ্য কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হয়। আয়ের পরিবর্তন না হলে তখন মানুষ এগুলো প্রয়োজনের চেয়ে কম কিনতে বাধ্য হন। তাদের সঞ্চয় কমে যায় এবং অন্যান্য খাতের খরচ কমিয়ে ফেলতে হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে সীমিত এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অনেক দ্রব্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তবে মূল্যস্ফীতি অনেক সময় এক একজনের ওপর এক একভাবে প্রভাব ফেলে। সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে পণ্যের দাম ওঠানামা। তবে শুধু আমাদের দেশেই নয়, পুরো বিশ্ব জুড়েই মূল্যস্ফীতির আঘাত দেখা যায়। একদিকে ভোক্তারা অস্বস্তিতে থাকে, আবার ব্যবসায়ীদের ব্যবসায়ও ধাক্কা আসে এই মূল্যস্ফীতির কারণে। এ প্রেক্ষাপটে সব পণ্য কিংবা সেবার দাম যদি পরিবর্তন না হতো, তবে কি আয় বাড়ানোর পেছনে হুমড়ি খেয়ে দৌড়াতে হতো? এমন প্রশ্ন আসাও স্বাভাবিক। জিম্বাবুয়ের কথাই ধরা যাক। সেখানে কয়েক বছর আগেও সামান্য একটি রুটি কিনতে ব্যাগ ভর্তি অর্থ নিয়ে বাজারে যেতে হতো, শুধুমাত্র উচ্চ মূল্যস্ফীতির কারণে। তাহলে মূল্যস্ফীতি কেন হয়? মজার বিষয় হলো, আপনার আমার চাওয়া হতে পারে মূল্যস্ফীতি শূন্য হবে, তবে কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংকই চায় না মূল্যস্ফীতি শূন্য হোক। যদি বিভিন্ন দেশের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের মতো দেশের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 2%, চীনের 3%। সম্প্রতি 2024-25 অর্থ বছরের বাজেটে বাংলাদেশ সরকার মূল্যস্ফীতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগে যেখানে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6%, এবার তা বাড়িয়ে করা হয়েছে 6.5%। অর্থাৎ আগে যেই পণ্য 100 টাকায় কিনতে পারতেন, তা কিনতে হবে প্রায় 107 টাকায়। মূল্যস্ফীতি বা দাম বাড়ার দুটি কারণ হলো অর্থের পরিমাণ বাড়া আর পণ্যের বাড়তি চাহিদা তৈরি হওয়া। বাজারে অর্থ সরবরাহ বাড়লে বিভিন্ন পণ্যেরও দাম বাড়ে, কারণ তাতে পণ্য আগের মতোই থাকে কিন্তু মানুষের হাতে টাকা বেড়ে যায়। বাড়তি চাহিদা তত্ত্বটি একটু অন্যরকম। যেমন ধরুন, টাকা ও পণ্য আগের মতোই আছে, উৎপাদনও বাড়লো না, কিন্তু হয়তো মানুষ বেড়ে গেল, কিংবা যারা আছে তারা একটু বেশি কিনতে চাইলো, এতে চাহিদাও বাড়লো, তাতেও পণ্যের দাম বাড়তে পারে। যতই গালমন্দ করি, মূল্যস্ফীতি থাকা যে অর্থনীতির জন্য ভালো, তাও স্বীকার করতে হবে। এই মূল্যস্ফীতি একেবারে কমে যাওয়াও অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। বলা যায় উচ্চ মূল্যস্ফীতি খারাপ, কিন্তু প্রবৃদ্ধি অর্জনের জন্য কিছুটা মূল্যস্ফীতি থাকা ভালো। কারণ বাজারে চাহিদা থাকায় উৎপাদন বাড়ে, উৎপাদকেরা উৎপাদন বাড়াতে উৎসাহী হয়। চাহিদা থাকা মানেই তো বেশি বেশি বিক্রি। আবার যখন কোনো জিনিসের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে, তখন মানুষ বিভিন্ন বড় বড় জিনিস কিনে রাখতে শুরু করে, এই ভেবে যে এরপর হয়তো এসব পণ্যের দাম আরো বেড়ে যাবে। অর্থাৎ মানুষ বেশি ব্যয় করা শুরু করে। এতে করে যে জিনিসগুলো আমাদের কিনতেই হয়, তাদের দাম বাড়তে শুরু করে, যার মানে কোম্পানিগুলো বেশি টাকা আয় করে, আবার মানুষের কর্মসংস্থান বাড়ে। তারা তাদের আয় দিয়ে সেই একইভাবে বেশি ব্যয় করে, তার মানে বেশি চাহিদা তৈরি হয় এবং বিপরীতে দাম বাড়ে। যখন দাম আর আয় সমানভাবে বাড়বে, তখন তাল মেলানো যায় এবং অনেকে একে ভালো দিক হিসেবেই দেখে। আবার এর মধ্যে যখন কৃত্রিমভাবে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকে, তখন এই ভালো চেইনটি
খারাপ হয়ে যায়। এবার কিছুটা মূল্যস্ফীতি কেন ভালো তা জানতে দাম কমার কথায়ও আসতে হবে। দাম কমা শুনতে ভালো লাগলেও এটি এক ধরনের সমস্যা তৈরি করতে পারে। যখন কোনো জিনিসের দাম কমে তখন ভোক্তারা সেই দাম বাড়ার মতোই ভাবতে পারে ভবিষ্যতে দাম আরো কমবে, তাই বড় সড়ো কেনাকাটা তখনই সারা যাবে এই আশায় ফেলে রাখেন। যখন মানুষ কম কিনবে, কোম্পানির আয় কম হবে, যার প্রভাব গিয়ে পড়বে সেই কোম্পানির মানুষদের উপর। আর মূল্যস্ফীতি যদি শূন্যের নিচে চলে যায় তা ঠিক করা অনেক কঠিন বিষয়, আর রাষ্ট্র সেটাই এড়াতে চায়। কারণ মূল্যস্ফীতি একবার যদি শূন্যের নিচে নেমে আসে তাহলে তার ডিফ্লেশন বা মুদ্রাস্ফীতিতে চলে যেতে পারে। একটি দেশের বাজারে পণ্যের মজুত এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেড়ে যায়, যদি সবার পকেটে টাকা বেড়ে যায়, তখনই মুদ্রাস্ফীতি ঘটে। তখন একই পণ্যের আবার দাম হবে আকাশ ছোঁয়া। তাই মূল্যস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক চিত্র হলেও বড় ধরনের মুদ্রাস্ফীতিকে অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে দেখা হয়। তাই কিছুটা মূল্যস্ফীতি থাকাকে অর্থনীতির জন্য ভালো হিসেবে ধরা হয়, তবে অবশ্যই উচ্চ মূল্যস্ফীতিকে নয়। মানে দাম বৃদ্ধি পাক, তবে অতিরিক্ত না। টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।